আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, 5 আগস্টের পর আমিরে জামাত ঐতিহাসিক একটা বক্তব্য দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমরা দলীয়ভাবে আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি, আমরা আইন হাতে তুলে নিব না। তবে হ্যাঁ, কোনো ভিকটিম পরিবার যদি মামলা করে আমরা তাকে সর্বোচ্চ দিয়ে তাকে সহযোগিতা করব। তবে আমাদের দলীয়ভাবে আমাদের অফিস বন্ধ করে দেওয়া, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া এবং আমাদের প্রতীক কেড়ে নেওয়া এবং আমাদের শেষ পর্যন্ত আমাদের দলকে নিষিদ্ধ করে দেওয়া, এটা যে দলগুলো করেছে আমরা সেই দলগুলোকে ক্ষমা করে দিয়েছি। আমরা দলীয়ভাবে তাদের উপর প্রতিশোধ নেব না বা আইন হাতে তুলে নেব না। দল হিসাবে 15.5 বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে, আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি, দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে, শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে। আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না। প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে। গণহত্যার বিচার করতে হবে, আবার 15.5 বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে। তো এই ঘটনাটা যখন ঘটেছে, মানে এই বক্তব্যটা যখন আমিরে জামাত দিয়েছে, তখন কিন্তু গোটা বাংলাদেশ তোলপাড় যে জামাতের আমির সে ক্ষমা করারকে সে হ্যান ত্যান অনেক কিছু। আর বিএনপিরা এটাকে একটা ইস্যু পেয়েছে, কারণ আপনারা জানেন যে 5 তারিখের পর থেকে আমিরে জামাতের কোনো নাওয়া খাওয়া ঘুম টুম নেই। সবসময় তিনি শহীদদের বাড়ি বাড়ি ছুটেছেন এবং তাদের সহযোগিতা করার চেষ্টা করছে। আহতদের কাছে গেছেন, পঙ্গুদের কাছে গেছেন, মানে কি বলবো। এর মধ্যে আবার আসলো বন্যা, আবার বন্যারই ছোটাছুটি করলেন। তো আমিরে জামাতের এই কল্যাণমূলক কাজ দেখে অনেক দলে হিংসা করছিল। তো তখন একটা ইস্যু পেয়ে গেল, তখন আমিরে জামাতের দুর্নাম করার জন্য তারা তখন এটা নেগেটিভভাবে প্রচার করতে শুরু করলো। তো এখন এসে দেখা যাচ্ছে যারা নিরপেক্ষ মানুষ তারা এখন বলতেছে যে আমিরে জামাত ঠিকই কথাই বলেছিলেন, আমিরে জামাতের কথা তখন ঠিকই ছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি আমিরে জামাতের কথাই তাসির হচ্ছে এখন। তো কি সেটা আপনারা জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানসিক বেকারগ্রস্ত একটা ছেলেকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার আগে তাকে খাবার খাওয়ানো হয়েছে। তো আমিরে জামাত এটাই বুঝাতে চেয়েছেন যে আমরা কাউকে পিটিয়ে হত্যা করব না বা আইন নিজের হাতে তুলে নেব না। এখন কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া হয়ে গেছে এই 2 জায়গায়। তো পুলিশ প্রশাসন কি করে? প্রায় 2 মাস হয়ে যাচ্ছে এরা ক্ষমতায় এসেছে। পুলিশ প্রশাসন কি করে, সেনাবাহিনী কি করে? এখানে পিটিয়ে মেরে ফেললে প্রকাশ্য দিবালোকে এদের বিচার করতে হবে। তো এখন যেটা বলছিলাম আমিরে জামাত সম্পর্কে, যে এখন এরা বলতেছে যে না, আমিরে জামাত ঠিকই বলেছিলেন। কারণ এই গত প্রায় 2 মাস হয়ে যাচ্ছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, দেশ স্বাধীন হওয়ার পরে জামাত শিবির এরকম একটা কাণ্ড ঘটায়নি। তাদের কথার সাথে কাজের মিল আছে। এখন নিরপেক্ষ লোকগুলো বলতেছে যে আমিরে জামাত ঠিক কথাই বলেছেন এবং তাদের নেতাকর্মীরা ঠিকভাবে চলতেছে। কিন্তু অন্যান্য দলের নেতাকর্মীরা দেখতেছি যে কেউ সাদাবাজি করতেছে, কেউ দখলদারি করতেছে, কেউ আবার কাউকে পিটিয়ে মারতেছে, কিন্তু জামাত শিবির কিছুই করেনি। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছে আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। এতদিন পর এসে আমিরে জামাতের যে সেই ঐতিহাসিক বক্তব্য, আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম, আমরা দলীয়ভাবে প্রতিশোধ নিব না, সে বক্তব্যের গুরুত্ব, সে বক্তব্যের যৌক্তিকতা এখন সবাই বুঝতে পারছে। এখন বলছেন যে ডাক্তার শফিকুর রহমান কেন বলছেন। আমরা অনেকেই তার বক্তব্যের সমালোচনা করেছিলাম যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেয়া, দলীয়ভাবে প্রতিশোধ নেবে না, বিষয়টা কেমন। বিএনপি এটা নিয়ে শোরগোল তৈরি করেছিল, বরং বিএনপি যে বিতর্ক তৈরি করেছিল ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে, এজন্য আমাদেরও ব্যাখ্যা ছিল সব দিক মিলিয়ে। এই প্রসঙ্গটা ওই সময় টেনে আনাটা ডাক্তার শফিকুর রহমানের জন্য এটা সঠিক সিদ্ধান্ত ছিল না। কিন্তু ডাক্তার শফিকুর রহমান কেন বলেছিলেন যে আমরা আইন নিজের হাতে তুলে নেব না, দলীয়ভাবে প্রতিশোধ নেব না, ভিকটিম মামলা করতে চাইলে আমরা তাকে সহযোগিতা করব। কেন বলেছিলেন? তার বক্তব্য যে কতটা জরুরি ছিল, তার বক্তব্য যে জাতির জন্য কত বড় রহমত ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক মানসিক বেকারগ্রস্ত যুবককে সাধারণ শিক্ষার্থীদের নামে ছাত্রলীগ যে পিটিয়ে হত্যা করেছে, ওখানে কিন্তু ছাত্রলীগ নেতার নেতৃত্বে হত্যার কাণ্ড ঘটেছে। এই যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এই যে মব জাস্টিস, যার ফলে তুমুল বিতর্ক, ব্যাপক বিতর্ক,
বিশেষ করে ডক্টর ইউনূস সরকার ইমেজ এখন সংকটে, যে সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন? পুলিশ সেনাবাহিনী কি আঙ্গুল চুষছে? এখনো এতদিন হয়ে গেল, 2 মাসের কাছাকাছি হচ্ছে, তারপরও আইন নিজের হাতে তুলে নিচ্ছে জনগণ। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়, মব জাস্টিস একের পর এক, মানুষের জীবনের নিরাপত্তা নেই, কোনো প্রশাসনেই কার্যকরভাবে ফাংশন করছে না। মানে এই বিষয়টা এতটা মারাত্মক, এই মব জাস্টিস, মব লেন্সিং, এভাবে যদি চলতে থাকে তাহলে ডক্টর ইউনূসের এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে প্রতি বিপ্লবের গ্রাউন্ড তৈরি করাও অসম্ভব নয়। আওয়ামী লীগের সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অতএব এই ধরনের ঘটনা কতটা ক্ষতিকর, এই সরকার পতনের কারণ হতে পারে, প্রতি বিপ্লবের কারণ হতে পারে। তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই প্রতি বিপ্লবের মতো ঘটনা দেশে বিদেশে ব্যাপক সমালোচিত যাতে না হয়, বিপ্লবীরা দেশে বিদেশে যাতে ব্যাপক সমালোচিত না হয়, বিএনপি, জামাত, আওয়ামী লীগ বিরোধী, আওয়ামী লীগ যেন কোনো ভিকটিমহুড পলিটিক্স করতে না পারে, কোনো মজলুম সিম্পথি যেন না পায়, আওয়ামী লীগ যেন কোনো হাইপ তৈরি করতে না পারে। এই জন্যই তো ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা দলীয়ভাবে প্রতিশোধ নেব না, আমরা আইন নিজের হাতে তুলে নেব না। আর এই কারণে আপনারা দেখেছেন জামাত শিবিরে কেউ কোথাও কোনো মব লিঞ্চিং এর সাথে জড়িত নয়, তারা আইন নিজের হাতে তুলে নেয় না। কারণ এখানে ছাত্র দলের সম্পৃক্ততা পাওয়া গেছে, শিবিরে কোনো সম্পৃক্ততা কোথাও কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে নেই। শতজনের নির্যাতনের শিকার হয়েও জামাতের লোকজন, আমরা রাজনৈতিকভাবে যতই সমালোচনা করি, জামাতের লোকজন তো আমিরে জামাতের বক্তব্য অক্ষরে অক্ষরে পালন করেছে। তারা তো দলীয়ভাবে কোনো প্রতিশোধ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, চুপচাপ বসে আছে। তারা আইনিভাবে বিভিন্ন জায়গায় মামলা করছে, অনেক জায়গায় জামাত নেতাদের যাদেরকে হত্যা করা হয়েছে, অনেক হত্যাকাণ্ডের বিরুদ্ধে মামলা হয়েছে, কুষ্টিয়ায়, বরিশালে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। 10 বছর 12 বছর আগে যেসব হত্যাকাণ্ড ঘটেছে এখন মামলা হচ্ছে। অতএব জামাত আইনানুগভাবে হচ্ছে। আমিরে জামাতের যে দলীয়ভাবে প্রতিশোধ না নেওয়ার ঘোষণা, যারা ট্রল করেছেন তার বক্তব্য, এখন একটু মনে করুন তার বক্তব্য কতটা জরুরি ছিল। তার বক্তব্য যদি আমরা সবাই অক্ষরে অক্ষরে পালন করতাম, বিএনপি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের বিরুদ্ধে না লেগে যদি তার বক্তব্য আমল করত, সাধারণ শিক্ষার্থীরাও যদি ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য আমল করত যে না আমরা প্রতিশোধ নেব না, আইন নিজের হাতে তুলে নেব না, ধৈর্য ধরবো, বরং অনেক কিছু ক্ষমা করে দেব, মানে এইভাবে যদি ইতিবাচকভাবে মানসিকতা পরিবর্তন করত, তাহলে এই মব জাস্টিসের মতো ঘটনা ঘটতো না এবং আওয়ামী লীগ এই সুযোগও পেত না। এখন ভিকটিমহুড পলিটিক্স আওয়ামী লীগ করতে পারতো না, এমনকি ডক্টর ইউনূস সরকারকে অকার্যকর করার ষড়যন্ত্র করতে পারতো না, ডক্টর ইউনূস সরকারকে কেউ গালিয়ে দিতে পারতো না। যেন আমরাই বাধ্য হচ্ছি ডক্টর ইউনূস সরকারের সমালোচনা করতে। এখনো কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করতে পারছে না? এই জন্য আমি অনেককেই দেখেছি যারা ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের সমালোচনা করেছিলেন, এখন বলছেন যে না, ডাক্তার শফিকুর রহমান ঠিকই বলেছিলেন। আর ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের যতটুকু সমালোচনা হয়েছিল, এই সমালোচনা গ্রাউন্ড তৈরি করেছিল বিএনপি, আর এখন বিএনপির লোকজন মব লিঞ্চিং এর সাথে জড়িত। এই বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তোলে ডাক্তার শফিকুর রহমান কি, তিনি কতটা দূরদর্শী, তিনি কতটা হিসাব নিকাশ করে কথা বলেন। এটা খালেদ মহিউদ্দিনের সাথে আমিরে জামাতের যে টকশো, সেই টকশোতে জাতি দেখেছে যে তিনি কি, কতটা ব্যতিক্রমী পার্সোনালিটি, প্রশংসায় ভাষা। তো দর্শক, জামাতের রাজনীতিতে ভুল আছে, ডেফিনেটলি ভুল আছে, অনেক ভুল আছে বলে যে তারা এখনো ক্ষমতা আসতে পারেনি, সীমাবদ্ধতা আছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমান যে কি, এবং অনেক ক্ষেত্রে জামাতের রাজনীতির ভুল আমাদের কাছে মনে হলো ভুলের ঊর্ধ্বে তো আর জামাত সহ কেউই না, তাহলে তো ফেরেশতা হয়ে যায়। কিছু কিছু ভুলকে আমাদের কাছে ভুল মনে হলো, এগুলো যে ভুল না, দেরিতে হলেও আমরা উপলব্ধি করি। জামাতের ক্ষেত্রে এই বিষয়টা আবারও আমরা দেখলাম। আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা কিংবা আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়টা, এটাকে ভুল হিসাবে আমরা ব্যাপক সমালোচনা করলো, এটা যে আসলে ভুল না, এই যে দেখলাম এখন, এটা যে কতটা জরুরি ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘটনার পর আমরা দেখছি এই ঘটনায় আরো কতটা ক্ষতি হবে। দেখেন, যারা হাসিনা বিরোধী আন্দোলন করেছে, ছাত্র দলের অনেক ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়করা, তাদেরকে এখন জেলে যেতে হচ্ছে, অনেক সমন্বয়ককে বহিষ্কার হতে হচ্ছে, শাস্তির মুখোমুখি পড়তে হচ্ছে এই মব লিঞ্চিং এর সাথে তাদের জড়িত থাকার অভিযোগে, সন্দেহভাজন হিসাবে। চূড়ান্ত বিচার এখন পর্যন্ত আর হয়নি, প্রাথমিকভাবে তাদেরকে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। এটা কতটা অস্বস্তিকর চিন্তা করেন। যেই ছেলেগুলো হাসিনা বিরোধী আন্দোলন করেছে জীবনের ঝুঁকি নিয়ে, তাদেরকে এখন জেলে যেতে হচ্ছে। খুব দুঃখজনক না? তা ডাক্তার শফিকুর রহমান বক্তব্য সবাই শুনলে কি এরকম হতো না? অধ্যাপক গোলাম আজম স্বাধীনতার বিরোধিতা করেছিলেন, ডেফিনেটলি সেটা ভুল, এবং তার বক্তব্যের যে অনেক দিক যৌক্তিক, যে আমরা ভারতের কাছে পরাধীন থাকবো, ভারতের কাছ থেকে আমাদের স্বাধীন হওয়া লাগবে, সেটা তো 2024 সালে আমরা এসে দেখেছি। গোলাম আজম 71 সালে যা বলে দিয়েছিলেন, 24 সালে আমরা সেটা দেখেছি না, ভারত থেকে আমরা স্বাধীন হয়েছি। দর্শক, জামাতকে একটু রেসপেক্ট করুন। জামাতের বক্তব্য এত হেলাফেলার সাথে নিয়েন না। তাদের বক্তব্যের অনেক তাসির রয়েছে, অনেক ইতিবাচক দিক রয়েছে, অনেক দূরদর্শী দিক রয়েছে।
ট্রাই টু রেসপেক্ট জামাত ইসলামী। দর্শক, আপনারা সুলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন, তার অ্যানালাইসিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন।